আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের স্পেশাল 12 নাম্বার লেকচার। তো আজকে আমাদের স্পেশাল 12 নাম্বার লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের পরীক্ষা আসে, সেটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ, ভেজালের পরিমাণ, যেখানে আমাদের লোহার বিশুদ্ধতার পরিমাণ বের করতে পারে, লোহা খণ্ডের। তো দেখো, আমরা প্রথমে ঢাকা বোর্ড 22 সালে আসার প্রশ্নটা সলভ করা শুরু করি। এখানে বলছে এ বি সি তিনটা পাত্র। তো এই তিনটা পাত্রের মধ্যে বি পাত্রের মধ্যেই দেওয়া আছে লোহার টুকরা। লোহার যে পরিমাণটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 গ্রাম। তো লোহার টুকরোটা আমি এই H2SO4 যে দ্রবণ আছে, অম্লীয় দ্রবণ, সেখানে রাখতেছি। এবং পাশে একটা পাত্র আছে, সি পাত্র। সেই সি পাত্রে আমাদের 30 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট আছে। তো এখন আমাদের এই বি পাত্রের এই লোহার টুকরার দ্রবণটার সাথে সি পাত্রের পটাশিয়াম ডাইক্রোমেটটাকে যুক্ত করবা বা মিশ্রিত করবা। মিশ্রিত করার পরে আমাদের এক্ষেত্রে লোহার যে আমাদের বিশুদ্ধতা বের হবে, লোহার বিশুদ্ধের পরিমাণ কতটুকু বের হবে সেটা শতকরা বের করতে হবে। মনে রাখবা, লোহার বিশুদ্ধতার পরিমাণ বের করতে হয় শতকরায়। কথা কি বুঝছো যা বলছি? তো এখন আমরা মনে রাখবো, আমরা জানি যে লোহাকে যে প্রতীক দিয়ে প্রকাশ করা হয় রসায়নে, সেটা কি? আয়রন, Fe, লোহা। তো আমরা যদি লোহাকে যদি প্রথমে সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হয়? আমরা কিন্তু পড়ছিলাম যে আয়রন যৌগকে যদি প্রথমবার তুমি H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটাও, আয়রনকে যদি তুমি প্রথমেই H2SO4 এর সাথে যে বিক্রিয়া ঘটাও, তাহলে আমাদের কি হবে বলো তো? পড়াইছিলাম, মনে আছে? ভুলে গেছো? FeSO4। হ্যাঁ, ভেরি গুড। FeSO4, FeSO4 আর হচ্ছে গিয়ে তোমার ওই হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, এখন এই FeSO4 এর সাথেই আমাদের মূলত বিক্রিয়া ঘটবে এই সি পাত্রের পটাশিয়াম ডাইক্রোমেট। তো আগের মতোই হবে, যে আমাদের FeSO4 এই যৌগটির সাথে আমাদের বিক্রিয়া ঘটবে K2Cr2O7। এই বিক্রিয়াটি যুক্ত হয়ে তারপরে আমাদের এখানে H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে। আমরা কিন্তু এই বিক্রিয়া করছিলাম, জারণ বিজারণ সমতা করতে গেলে এরকম বিক্রিয়া দেখছিলাম। তো আমাদের এই যে লোহার পরিমাণ বের করার ক্ষেত্রে এরকম বিক্রিয়া হবে, যেখানে আয়রন সালফেট থাকবে, পরবর্তী একটা যৌগ থাকবে, অবশ্যই আমার অ্যাসিডীয় মাধ্যমে বিক্রিয়াটা হবে, মানে H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটবে। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। তো এখন আমাদের বিক্রিয়া যদি ঘটে, ডান পাশে কি তৈরি হবে? আমরা কিন্তু জানতাম যে এখান থেকে যে প্লাস আয়নগুলো তৈরি হবে, সেই প্লাস আয়নগুলো দিয়ে সালফেট যুক্ত হয়ে আমাদের কি করতে হবে? আমাদের যৌগ তৈরি করবে। তো আমি যদি প্রথম চিন্তা করি, এখানে আমার কি তৈরি হবে? প্রথম হচ্ছে এখানে আমাদের Fe2+ আয়ন তৈরি হবে, এখানে পটাশিয়াম আয়ন তৈরি হবে, তারপর হচ্ছে কি হচ্ছে ক্রোমিয়াম 2+ আয়ন তৈরি হবে। ব্যাস এতটুকুই। তো এখন এই তিনটা প্লাস আয়নের সাথে সালফেট যুক্ত হয়ে যৌগ তৈরি করবে। এখন বলো তো কি উৎপন্ন হইতে পারে? গত কয়েকটা ক্লাস এরকম করাইছিলাম। বলো তো আমাদের প্রথম যে যৌগটা হবে ডান পাশে কি হইতে পারে? স্যার FeSO4। না, FeSO4 তো একবার হয়েছে, বলছিলাম না, FeSO4 থেকে Fe2+ পাই, সেটা আবার সালফেটে যুক্ত হলে Fe2SO4 হয়। ভুলে গেছো? মনে রাখতে হবে এটা। হ্যাঁ, প্রথমবার FeSO4, পরে হচ্ছে Fe2SO4। ওকে, আচ্ছা, এরপরে কি উৎপন্ন হইতে পারে? পটাশিয়াম SO4। গুড, K2SO4। এরপরে CrSO4। না, Cr2SO4 3, এরকম হবে, Cr2SO4 3। আয়রনের মতো হবে, মনে রাখবা। এই ক্রোমিয়ামটা আয়রনের মতো কাজ করবে। এবং লাস্টে আমার কি উৎপন্ন হয়? হ্যাঁ, কি বললা? Cr2SO4 3 যে হইছে, এটা কি মুখস্থ করতে হইব? হ্যাঁ, মুখস্থ করতে হইব, কারণ কি আমরা জানি প্রতিবারই আমাদের এখানে ক্রোমিয়াম 2টা হওয়াতে আমাদের এখানে এই ক্রোমিয়াম 2টার সাথে সালফেট যুক্ত হচ্ছে। মুখস্থ করে রাখবা।
ডাইরেক্ট আচ্ছা মুখস্থ। আচ্ছা, তো এটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো একটু আমি যাই, সামনে যাই, বিক্রয় দেখি বিক্রয় সমাধানে কি বলছে। আচ্ছা, তো এখন আমি সমতা করার আগেই তোমাকে আমি দেখাই লাস্টে কি তৈরি হবে, পানি তৈরি হবে না, এখানে পড়াইছিলাম না, পানি উৎপন্ন হবে, এই তো। জি স্যার। আচ্ছা, এখন আমি এটা যদি হাতে কলমে একটু দেখা দিতে পারি বিক্রিয়াটা, তারপর সমতা যদি তোমাকে বুঝাই তাহলে তুমি আরো ইজিলি বুঝতে পারবা। আমি একটু হাতে কলমে বিক্রিয়াটা সমতাটা দেখাই। আমি একবার ডাইরেক্টলি বিক্রিয়াটা লিখে সমতা কেমনে হয় করাইতে হয় দেখা দিই। কারণ সমতা যদি আমি হাতে না দেখাইয়া বুঝাই তাহলে সমতা পরে কষ্ট হবে তোমার বুঝতে। সমতা করতে না পারলে এই অঙ্ক জীবনও মিলাতে পারবো না। সমতাই হচ্ছে এই অঙ্কের মেইন। ওকে, আচ্ছা, তো আমি প্রথমে সিরিয়াল মতো লিখলাম K2SO4। একটা বুঝাইলে সব পারবে, একটা আমি বুঝাই দিয়ে ভালো করে তৈরি হবে। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের H2SO4, H2SO4। আচ্ছা, এরপরে ডান দিকে আমি যাই, ডান দিকে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে Fe2SO4, Fe2SO4 3 হবে অবশ্য। তারপর হচ্ছে কি আমাদের এখানে যুক্ত হবে পটাশিয়াম K2SO4, এগুলো যদি মুখস্থ কিন্তু আমরা পারি এগুলো সব। তারপরে আমাদের তৈরি হবে কি Cr2SO4 3, এটাও মুখস্থ রাখবা। মানে এই Cr আসলে SO4 3 হবে। আর লাস্টে গিয়ে তৈরি হবে কি পানি, H2O। আচ্ছা, এইবার একটু তাকাও, একটু বড় হয়েছে অবশ্য, একটু এটা নাচতেছে। দেখো, আমরা শুরু করতেছি। দেখো তো পুরো বিক্রিয়ার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে না, ভালো করে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এবার আমি দেখি আমাদের এখানে কিভাবে কি মেলানো যায় বা কতটুকু আমাদের মিলানো যায় এখানে। দেখো, তো আমরা প্রথমে আমি একটু লাল কলম নিয়ে নিই, লাল কলম নিলে একটু সহজ হবে বুঝাইতে। তো আমরা প্রথমে দেখি আমাদের আয়রন, এখানে আয়রন আছে কয়টা, এখানে আয়রন আছে একটা আর নাই, তার মানে আয়রন সংখ্যা এখানে 1। দেখি ডান পাশে কয়টা আছে আয়রন, ডান পাশে আছে কয়টা আছে বলো তো, ডান পাশে আয়রন কয়টা আছে? দুইটা। আচ্ছা, দুইটা। এখন আমি যদি বাম পাশে এখানে 2 দিই, সাপোজ 2 দিলাম, ওকে, আচ্ছা, বাম পাশে 2 দিলাম, আয়রনটা মিলে গেছে। আচ্ছা, এবার শেষ। এবার দেখো, তো এখন আমরা একটু চিন্তা করি যে আমাদের এখানে পরবর্তীতে আমার কি ম্যাচিং করা যায়। আয়রনটা সাপোজ আমরা ম্যাচিং করে ফেলছি। সালফেট দেখি তো, সালফেট কয়টা আছে, সালফেট যা আয়নটা এখানে আছে 2টা, এখানে একটা 3টা, আর এখানে একটা 4টা। আচ্ছা, এবার দেখি এখানে আছে কয়টা, এখানে আছে 3টা, এখানে আছে একটা 4টা, আর এখানে আছে আমার কয়টা, এখানে আছে আমার 3টা, মানে 7টা। মানে এখানে আছে মোট 7টা, আর এদিকে আছে তোমার 4টা, 3টা কম আছে এখানে। কথা বুঝছো? জি স্যার। তার মানে এখানে আমাদের আরো ম্যাচিং করতে হবে। আচ্ছা, তো এটা রাখলাম। এখন দেখি পটাশ, হ্যাঁ বলো। স্যার SO4 এখানে 4টা কিভাবে? ও স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে ক্রোমিয়ামটা আমি লিখি নাই, ক্রোমিয়াম, ও দাঁড়াও, আমি তো এখানে একটা ভুল করছি, সরি ফর মিস্টেক। আমার এখানে K2SO4 কেন হবে, আমাদের যেতে হবে K2Cr2O7, আমি তো এখানে একটা ভুল করছি। আমাদের এই যে K2SO4 তো ডান পাশে তৈরি হবে, এটা তো বাম পাশে K2Cr2O7। এই যে আমাদের তো বিক্রিয়া যেটা ছিল, সরি ফর মিস্টেক, আমাদের দ্বিতীয় পাত্রে ছিল K2Cr2O7, এটা ছিল, আমি ভুলে লিখছি K2SO4, এই জন্য তো আমার মিলতেছে না, সরি ফর মিস্টেক, এখানে একটা ভুল করছি। এখানে K2Cr2O7 হবে, এখান থেকে তৈরি হবে K2SO4 আর Cr2SO4 ছিল, বুঝছো? এখানে একটু ভুল হয়েছে, সরি ফর মিস্টেক। কথা বুঝছো যা বলছি? এবার আমি দেখি মিলাই। এবার দেখি আমাদের এখানে পটাশিয়াম আছে এখানে 2টা, আর এখানে পটাশিয়াম 2টা, ঠিক আছে। ক্রোমিয়াম আছে এখানে 2টা, এখানেও ক্রোমিয়াম 2টা, ঠিক আছে। অক্সিজেন
অক্সিজেন তো আমি আলাদা করে হিসাব করতে পারবো, প্রবলেম নেই, অক্সিজেন হিসাব থাকবে। ওকে, তো এখন আমরা দেখি পরবর্তী অংশে আমরা যাই। তো আমরা এখানে চিন্তা করি যে হাইড্রোজেনের বিষয়টা। হাইড্রোজেন আছে কয়টা এখানে? হাইড্রোজেন আছে এখানে 2টা, আর নাই। আর এখানে আছে হাইড্রোজেন কয়টা? এখানে 2টা আছে, মিলে গেছে হাইড্রোজেন। এখন আমি আলাদা করে চিন্তা করি। আলাদা করে চিন্তা করলে কেমনে হয়? সালফার এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে আছে 3টা, এখানে একটা 4টা, আর এখানে 3টা, 7টা। ওকে, তো আমাদের সমতাকৃত রূপে তো মোটামুটি দেখা যায় সবই সমতা আছে, কিন্তু কোনো জায়গায় হয়তো ম্যাচিং মিস্টেক আছে, আমি দেখি। এখানে তো সালফেটটা মিলে না। সালফেট মিলানোর জন্য আমাদের সালফেটের করতে হবে, 3টা সালফেট দিতে হবে। এখানে 3টা সালফেট দিতে হবে, তাহলে তো 7টা হবে। 4টার এখানে 4টা, এখানে 7টা না, এখানে 3 দিতে হবে, তাহলে সালফেট তো 3টা আলাদা দেওয়া যায় না। তো আমি এখানে 3 গুণ করি, 3টা হয়। আচ্ছা, এখানে তো আমার হয় না, 4টা হয় না, কারণ কি আমি এখান থেকে মুছে ফেলছি একটা। তাহলে হয় কয়টা? এখানে হয় 2টা, আর এখানে 3টা। তো সেক্ষেত্রে 3টা হয়, আর এখানে হচ্ছে 7টা, আমি আরও 4টা লাগবে। আচ্ছা, এখন আমি যেটা কাজ করি সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে তোমার আমি দেখাই একটা জিনিস, যে আমি এখানে যদি 6 লিখি, খেয়াল রেখো, তাহলে 6টা আর হচ্ছে একটা 7টা হয়। খেয়াল রেখো, এই যে 6টা আর একটা 7টা, আর এখানে দেখি আমাদের 3টা, 4টা, আর 3টা, 7টা মিলে যায়। আচ্ছা, এখানে 6 লিখলেই হয়ে যাচ্ছে। 6 লিখলে 6টা সালফেটে আর হচ্ছে গিয়ে তোমার এই একটা সালফেটে 7টা সালফেট হয়ে গেল। তো 7 মিলে গেছে সালফেট। দেখো কথা বুঝছো কিনা? স্যার আয়রন। আচ্ছা, আয়রন আমরা কি হয়ে গেছে? ও আচ্ছা, আয়রনও চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমরা আচ্ছা, আয়রন আছে এখানে 2টা না, তাহলে লাগবে কয়টা? এখানে আছে 6টা, তাহলে আমরা এখানে 3টা গুণ করি, দেখি 3টা গুণ করলে কত হয়। 3 গুণে 6 মিলে যায়। আচ্ছা, বুঝছো? কিন্তু স্যার সালফেট। আচ্ছা, আবার সালফেটও হাবিজাবি সমস্যা হয় না? আচ্ছা, সালফেট কয়টা হয় এখানে? 3 3 9টা হয়ে যায় না? 9টা, 10টা, আর 3টা 13টা হয়ে যায়। তাহলে তো ঝামেলা। আচ্ছা, দেখি কি করা যায়। আর তাহলে আমাদের এখানে 6টা আর একটা 7টা হয়। আচ্ছা, তাহলে আমাদের লাগবে 13টা না? আচ্ছা, 13টা দেখো, আমি যদি এখানে তো 7টা পাইছি, 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 6টা হয়। আমাদের আছে কয়টা এখানে? এখানে আছে 7টা। আমাদের এখানে আছে কয়টা? 9টা, যোগ হচ্ছে গিয়ে একটা 10টা, আর হচ্ছে গিয়ে 3টা 13টা। হ্যাঁ, 13টা, আর আমাদের এখানে আছে 7টা, লাগে আরও 6টা। আচ্ছা, তো আমরা দেখি কি করতে পারি এখানে। তো আমরা যদি এখানে 6টা ছিল, হ্যাঁ, 6টার একটা 7টা আছে, আমি যদি এখানে মনে করো 7 দেই, সাপোজ 7 দিলাম, তাহলে 7 6 কত হয়? 7 যোগ 6 হয় 13। হ্যাঁ, তখন মিলে যায়। এবার দেখো, এবার মিলছে। এই যে এখানে 7টা সালফেট, এখানে 6টা সালফেট, দেখো 7 আর 6 যোগ করলে 13 হয়। এবার মিলছে, দেখো এবার সালফেট মিলছে, দেখছো মিলছে না সালফেট? 6টা আর হচ্ছে 7টা, 13টা, আর এখানে তো আগে যা আছে তাই, 13টা তো আছে, মিলে গেছে এখানে, বুঝছো? জি স্যার। এবার দেখো ঝামেলা হচ্ছে কি, হাইড্রোজেন ঝামেলা। হ্যাঁ, হাইড্রোজেন করে লিখছি এখানে 7 গুণা 14টা, আর এখানে আছে কয়টা? তো এখানে 7 দিয়ে দাও, এই যে একটা নেই, 2টা আছে, যে 7 দিয়ে দিলে 7 এখন হয়েছে। দেখি এবার আর কোনো কি ঝামেলা আছে কিনা। আয়রন তো মিলছে, সালফেটও মিলছে, পটাশিয়াম ক্রোমিয়াম মিলছে, অক্সিজেনটা দেখি তো মিলছে কিনা। অক্সিজেন, আচ্ছা অক্সিজেন হিসাবটা করি। হাইড্রোজেন তো মিলছে, হাইড্রোজেন শেষ, সালফেটও শেষ। এখন অক্সিজেন আছে এখানে কয়টা? এখানে আছে তোমার 4 6 24টা, প্লাস আর এখানে আছে তোমার 7টা। হ্যাঁ, 7টা, আর এখানে আছে 4 7 28টা। দেখি তো যোগ করলে কত হয়? 24 যোগ হচ্ছে 7 যোগ হচ্ছে 28, 59। 59। আচ্ছা, তো এবার দেখি এদিকে কত হয়। এবার দেখো 3 4 12, 3 12 36,
নিলাম 36, বুঝছো? 3 4 12, আবার এখানে 3 3 12 36, এরপরে যোগ, এখানে 4টা, এখানে 3 4 12টা, আর এখানে আছে কয়টা? 7টা। দেখি যোগ করলে কত হয়। 36 যোগ 4 যোগ 12 যোগ হচ্ছে গিয়া 7, 59। এই তো মিলে গেছে। তার মানে আমাদের কমপ্লিট, বুঝছো? এবার দেখো, একটু তাকাও, ঠান্ডা মাথা চিন্তা করো, দেখো বুঝছো কিনা। জি স্যার। তো প্রথমে কি করলাম, আয়রনের সাথে 6 দিলাম, আয়রন এখানে ছিল 3 দিলাম, তারপর এখানে 7 দিলাম, তারপর এখানে 7 দিলাম, তারপরে অক্সিজেনটা মিলে গেছে, আর কোনো ঝামেলা নাই। এইবার একটু চিন্তা করো, আমাদের এখানে বাম পাশে আয়রনের যৌগ হচ্ছে এটা, আয়রন সালফেট। তো এই আয়রন সালফেট লাগতেছে কত মোল? 6 মোল। তো আমি লিখতেছি 6 মোল আয়রন সালফেট আমার লাগতেছে। আচ্ছা, এখন 6 মোল আয়রন সালফেট লাগতেছে, কত মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে লাগতেছে? 1 মোল না? স্যার 1 মোল। গুড। আমি লিখব যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে আমার লাগতেছে 6 মোল আয়রন সালফেট। মনে রাখবা, প্রতিটা বিশুদ্ধতা পরিমাণের মধ্যে একই সিস্টেম। তোমার আগে বিক্রিয়াটা কমপ্লিট করতে হয়, তারপর সমতা করতে হয়। সমতা করার পরে তোমার যেই দুইটা বিক্রিয়াটা আমি ঘটাইছো, মানে যেই পাত্রে বিক্রিয়াগুলো ছিল, আয়রনের সাথে যেই যৌগটা কাজ করতেছিল সেই যৌগের কত মোল আর আয়রনের কত মোল কাজ করে সেটা লিখতে হবে আলাদা করে। আমি কথাটা আবার বলতেছি, আয়রনের সাথে পাশাপাশি যে যৌগটা থাকবে, এটা পটাশিয়াম ডাইক্রোমেটও হইতে পারে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটও হইতে পারে, যে কোনো যৌগ থাকতে পারে। তো আয়রনের সাথে যে যৌগটা বিক্রিয়া করবে বিশুদ্ধতা পরিমাণ বের করার জন্য, তো আমার বিক্রিয়ার শেষে দেখতে হবে আয়রনের সাথে ওই যৌগটির কত মোল বিক্রিয়া করতেছে, আয়রনের কত মোল লাগতেছে আর ওই যৌগটার কত মোল লাগতেছে, এটা তোমাকে আলাদা করে আইডেন্টিফাই করে নিতে হবে, তারপর তুমি লিখতে পারবা বিশুদ্ধ পরিমাণ অঙ্কটা কেমনে করতে হবে। এটা হচ্ছে হাইলাইট পয়েন্ট, এই লাইনটা তোমাকে লিখতে হবে আলাদা করে। কথা বুঝছো? জি স্যার। তার মানে বলতে পারি যে এই বিক্রিয়া থেকে দেখা যায় 6 মোল আয়রন সালফেটের সাথে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করে। তো এই কথাটা আমরা এখন কীভাবে লিখবো, একটু সাজায় লিখবো। আমরা প্রথমে লিখবো যে এই বিক্রিয়ায় আমার 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মোল আয়রন সালফেট বিক্রিয়া করে। একটু ঘুরায় লিখবো আর কি, হ্যাঁ, লেখার সময় ঘুরায় লিখবো কি, যে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মোল সালফিউরিক আয়রন সালফেট বিক্রিয়া করে। বুঝছো? 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, তো এটা কাজ করতো, বাংলা লিখে নাও তো খাতায়, একটু আমি তো লিখতেছি না, তুমি লিখে নাও। 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মোল আয়রন সালফেট বিক্রিয়া করে। একটু লিখে নাও কথাটা, লিখে শেষে আমাকে জানাও, আমি তো লিখতেছি না, মুখে বলছি। 1 মোল পটাশিয়াম। আচ্ছা, এরপরে লিখবা কি, এরপরে যে কাজটা করবা, আমাদের অঙ্কটা সবসময় এইভাবে তৈরি করতে হয়, সবসময় 1000 ml এর সাথে হিসাব করতে হয়। এরপরে লিখবা যে 1000 ml 1 মোলার, 1000 ml 1 মোলার। এই লাইনটা প্রতিটা সৃজনশীলে মুখস্থ রাখবা, এই লাইনটা মুখস্থ করে বসাইতে হবে। এই যে আমরা যখন বিক্রিয়ার হাইলাইট থেকে আমি এই লাইনটা লিখছি না, এরপরেই আমাদের এই লাইনটা মুখস্থ রাখবা, সরাসরি লিখে দিবা। সুতরাং 1000 ml 1 মোলার, আগে ছিল মোল, আর এখন ml আসবে আর মোলার আসবে, মোল কথাটা আসবে না। এখন প্রথমে লিখবো মোল, তারপর লিখবো ml, তারপর লিখবো 1 মোলার। এটা মুখস্থ, এই লাইনটা মুখস্থ রাখবা। কথা বুঝছো? জি স্যার। তো 1000 ml 1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট K2Cr2O7, এই যৌগটা মানে 1000 ml 1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে জারিত করতে আয়রন লাগবে। এখন আমরা আয়রন সালফেট বলবো না, লিখবো আয়রন লাগবে। লিখে নাও, 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন প্রয়োজন। লিখো, একটু বাংলা কথা লিখো। 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে, এটা মুখস্থ রাখবে, প্রতিটা অঙ্কে একই লাইনে লিখতে হয়। জারিত করতে
1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন প্রয়োজন। আয়রন প্রয়োজন, কথা বুঝছো? আয়রন প্রয়োজন, শুনতেছো? লিখে ফেলছো? জি স্যার। তো আয়রন প্রয়োজন, কতটুকু প্রয়োজন মনে রাখবা। আয়রন লাগতেছে কত মোল? 6 মোল। এই 6-এর সাথে গুণ করবা আয়রনের যেই তোমার পারমাণবিক ভর ছিল 55.85 গ্রাম, পারমাণবিক ভর গুণ করবা এত গ্রাম প্রয়োজন। এটা প্রতিটা অঙ্কই সেম হবে। 6 × 55.85 গুণ করলে হয় কত? 335 সামথিং। তো এই মানটা প্রতিটা অঙ্কই সেম হবে, 335.1 গ্রাম। মনে রাখবে এটা, হ্যাঁ। আমাদের এই বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে যে 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন প্রয়োজন হয়। 6 মোল আয়রন লাগে, তো এই জন্য 6 দিয়ে আয়রনের পারমাণবিক ভর গুণ করে লিখতেছি এত গ্রাম। বুঝছো? কথা বললো। জি স্যার। এরপরে কি লিখবা? এরপরে লিখবা যে 1 ml 1 মোলার, ঐকিক নেমে যেমন করে 1 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আমার প্রয়োজন। তখন আমাদের জাস্ট এই যে এই সংখ্যার নিচে চলে আসবে 1000, 335.1 ভাগ হচ্ছে 1000। বুঝছো? মনে রাখবা। জি স্যার। এবার আমরা যাব প্রশ্নে। প্রশ্নে আমার কতটুকু ml নিয়ে কাজ করতে বলা হয়েছিল দেখো তো। প্রশ্নে আমি দেখতে পাচ্ছি উদ্দীপকে সি পাত্রে কতটুকু দেওয়া ছিল পটাশিয়াম ডাইক্রোমেট? দেওয়া ছিল 30 ml 0.1 মোলার। তো এখন লিখবো সুতরাং 30 ml, হ্যাঁ কিছু বলতেছো? ওকে, তো 30 ml এত মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন লাগবে, এভাবে লিখতে হবে। তো লিখে ফেলো যে 30 ml 0.1 মোলার। সুতরাং 30 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন লাগে 335.1 গুণ হচ্ছে গিয়ে 30 × 0.1, নিচে হচ্ছে 1000। দেখো তো কতটুকু বের হয়, মান বের করতে দেখো তো কত হয়। দ্রুত করো, হ্যাঁ আমি আরেকটা অঙ্ক চেষ্টা করতেছি করার জন্য, ইনশাআল্লাহ এরকমই। স্যার 1.005453 না, 1.0053 গ্রাম। গুড, হয়েছে অঙ্কটা। এবার বলি শোনো, এইটা হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ। এটা হচ্ছে কি বিশুদ্ধ লোহার পরিমাণ। আমরা যে 30 ml এত মোলার পটাশিয়াম ডাইক্রোমেট কাজ করাইছি, তো এত মোলার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করলে আয়রনের বিশুদ্ধর পরিমাণ পাওয়া যায় 1.053 গ্রাম। বুঝছো কথা? জি স্যার। কিন্তু আমাদের লোহার পরিমাণ কত ছিল পাত্রের মধ্যে? লোহার পরিমাণ ছিল 2 গ্রাম। আমরা 2 গ্রাম লোহা নিয়ে কাজ করছি, কিন্তু বিশুদ্ধ লোহা পাইছি 1.0053 গ্রাম। তাহলে আমাদের বলছে এই যে বিশুদ্ধ পাইছো যতটুকু, সেই বিশুদ্ধতার পরিমাণ কেমনে বের করবা? মনে রাখবা, তুমি যত গ্রাম লোহা নিয়ে কাজ করছো, সেটা হবে নিচে, আর যতটুকু বিশুদ্ধ লোহা পাইছো সেটা হবে উপরে 1.0053। মুখস্থ রাখবা। বিশুদ্ধতার পরিমাণ বের করার নিয়ম হচ্ছে যতটুকু লোহা নিয়ে কাজ করছো সেটা হবে নিচে, আর যতটুকু বিশুদ্ধর পরিমাণ পাইছো সেটা হবে উপরে। কথা বুঝছো? আর এটাকে 100 দিয়া গুণ করবা, মানে 100% দিয়ে গুণ করবা, ব্যাস, তাহলেই বিশুদ্ধতার পরিমাণ বের হয়ে যাবে। আমি আবার বলতেছি, লাস্ট অফ অল যে কাজটা করবা, তুমি অঙ্ক করার পরে যতটুকু মান পাইছো সেটা হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ। তো আমি তো আসলে এতটুকু লোহা নিয়ে কাজ করিনি, আরও বেশি পরিমাণ লোহা নিয়ে কাজ করছি। তো যতটুকু লোহা নিয়ে কাজ করছিলাম সেই মানটা হবে নিচে, আর যতটুকু বিশুদ্ধ লোহা পাইছি সেটা হবে উপরে। আর এটাকে 100% দিয়ে গুণ করলেই শতকরা পরিমাণটা কত হবে বের হয়ে যাবে। তো দেখো তো এটাকে এটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে শতকরা বিশুদ্ধতার পরিমাণ কত বের হয় দেখো তো।
দ্রুত করো, আমাদের সময় কম তো। স্যার 50.27%। গুড, হয়ে গেছে, এটা অ্যান্সার। তো দেখো আমাদের উত্তরটা হচ্ছে এটাই, এই যে 50.27% বিশুদ্ধ লোহা। তো দেখো অঙ্কটা কিরকম ভালো বুঝতে পারছো, বা কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা বুঝতে। স্যার বুঝতে পারছি। তো এই আর কি বিষয়টা, ওই যে সমতা করা লাইনটাই হচ্ছে বেশি ঝামেলা। এই লাইনটা যদি একবার ভালো করে বুঝতে পারো, বাকিগুলো আপনি করতে পারবা। তো এইরকম একটা অঙ্ক আমরা করে ফেলাম। চলো, হ্যাঁ বলো। স্যার এই অঙ্কটা তো বুঝতে পারছি, একটা সমস্যা ছিল, এটা সিলেট বোর্ড 2023। সিলেট 23-এ? জি স্যার। আমার তো 23 সালের বোর্ডের প্রশ্ন এই গেলে নাই। আচ্ছা তুমি আমাকে দেখাও ওইটার মধ্যে কোন জায়গায় সমস্যা, ছবি তুলে একটু দাও হোয়াটসঅ্যাপে, আমি দেখি। আমার কাছে এটাতে 22 সালের পর্যন্ত আছে। আচ্ছা ওকে, আমি দাম দেখে বলতেছি। পারছো দিতে পারছো? স্যার দিছি। আচ্ছা ওয়েট, মেসেঞ্জারে দিছো না হোয়াটসঅ্যাপে দিছো? আচ্ছা হোয়াটসঅ্যাপে। স্যার আচ্ছা আমি তাহলে যাচ্ছি, একটু ওয়েট করো, হ্যাঁ। আর এটা স্পিকার অন থাকুক, সমস্যা নাই, আমি হোয়াটসঅ্যাপে গিয়ে আমি স্পিকার চাপ দিয়ে রেখো। আচ্ছা ওকে, একটু ওয়েট। আচ্ছা এই জায়গার মধ্যে কোন লাইনের সমস্যা হয়েছে আমাকে বলো, আল্লাহ যদি তারা হয়ে গেছে। আচ্ছা স্যার গহ নাম্বার। জি স্যার। আচ্ছা এই জায়গায় ঘর নাম্বার আর 13 হয়ে গেছে, আমি তো দেখতে। আচ্ছা দাঁড়া আমি একটু দেখে আসি, একটু ঘুরে দেখতে হবে আমাকে। 13 হয়ে গেছে আচ্ছা ছবিটা। আচ্ছা বল এই জায়গার মধ্যে কোন লাইনে সমস্যা হয়েছে, আমাকে লাইনটা বল, আমি বুঝা দিচ্ছি। স্যার এটা বুঝাই দেন সম্পূর্ণটা। সম্পূর্ণটা? আচ্ছা দাঁড়াও আমি তাহলে মুখেই বলতেছি। তো আমাদের প্রথমে উদ্দীপকে পদার্থটা হচ্ছে আয়রন সালফেট। তো আয়রন সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করলাম। দেখো তুমি বিক্রিয়াটা কিন্তু আগের মতোই, এই যে বিক্রিয়াটা করতেছি না, যে 6 মোল সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, হ্যাঁ, এ বলছে বিক্রিয়ার মতে 1 মোলের সাথে 6 মোল বিক্রিয়া করে, হ্যাঁ। এখন বলছে যে ধরি x মোল পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হবে আমাদের। আচ্ছা ধরো আমি দেখি যে উদ্দীপকের প্রশ্নের মধ্যে আমাদের কি কি দেওয়া ছিল, আমি দেখে আসি। আচ্ছা প্রশ্নে আমাদের বলছিল যে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে পটাশিয়াম ডাইক্রোমেট এর কত মিলি প্রয়োজন হবে। আচ্ছা এখানে প্রশ্ন কিন্তু চেঞ্জ করে দেওয়া আছে, বুঝছো? আমাদের প্রশ্ন কিন্তু বলে নাই বিশুদ্ধতার পরিমাণ বের করো বা দূষিতের পরিমাণ বের করো, ভেজালের পরিমাণ বের করো, এগুলো বলে নাই। বলছে যে আমরা যদি এই বিজারক পদার্থটি মানে আয়রনটাকে জারিত করতে চাই তাহলে কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। তো এই জন্য অঙ্কর সিস্টেমটা হচ্ছে আমরা ধরে কাজ করব, যে ধরি আমার আয়রনকে জারিত করতে পরবর্তী যৌগটা লাগবে এক্স এম এল লাগবে। এখন এই এক্স এর পরিমাণটাই হবে উত্তর, কথা বুঝছো? আমরা ধরি যে আমাদের আয়রনকে জারিত করতে এক্স এম এল পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন, কারণ আমাদের যে জিনিসটা বের করতে হয় এটাকে আমরা ধরে কাজ করি।
আমার কথা বুঝছো নৌসিন? জি স্যার। তো আমি বলতেছিলাম যেটা আমাদের তো বের করতে হবে কত ml পটাশিয়াম ডাইক্রোমেট, তো আমি তো জানি না, তো আমি মনে মনে ধরবো এটা xml বের করতে হবে। তো আমি বললাম যে মনে করি xml পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে আয়রনকে জারিত করতে, তো ওইটা আর কি ধরছি। তো আমরা তো জানি যে আমাদের নিয়ম কি ছিল, যে 1000 ml 1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটকে জারিত করতে আয়রন লাগবে 6 ইন্টু, আচ্ছা এখানে তোমার এটা, আচ্ছা এখানে 6 ইন্টু 151, এটা তো মনে করো মনে হয় পুরোটা নিয়েছে। আচ্ছা একটু ওয়েট করো, আমি দেখি এখানে 151.9 এত গ্রাম আয়রন সালফেট। আচ্ছা এখানে তোমার আয়রন সালফেট পুরো যৌগটার আণবিক ভর নিয়েছে। আচ্ছা আমি বলি, আমাদের এখানে শুধু আয়রনের প্রয়োজন, ইয়াটা নেয় না। তুমি দেখো আয়রন হচ্ছে 55.85। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমাদের সালফার 16 দুগুণা 32, এবং হচ্ছে গিয়ে অক্সিজেনে হচ্ছে গিয়ে তোমার একটা 16 4 16 কত হয় আমি দেখি, 4 16 হচ্ছে 64 32, আর হচ্ছে গিয়ে আমাদের এখানে আয়রনের হচ্ছে 55.85 151.85। হ্যাঁ দেখো আমাদের এখানে পুরো যৌগটা নিয়ে কাজ করছে, আমরা কিন্তু আয়রন নিয়ে কাজ করছিলাম, এখানে পুরো আয়রন সালফেট নিয়ে কাজ করছে। কথা কি বুঝছো যা বললাম? পুরো আয়রন সালফেট যৌগ নিয়ে কাজ করছে, আমাদের পুরো আয়রন সালফেটকে জারিত করছে এখানে। তো আমি ওই যে এরপরে 1 ml 1 মোলারে কতটুকু লাগবে হিসাব করব, তারপরে xml ধরছি, xml 0.05 মোলার পটাশিয়াম ডাইক্রোমেটে কতটুকু লাগবে সেটা আমরা বের করতেছি। আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে আমি একটু প্রশ্ন যাই, আমাদের কিন্তু ওই প্রশ্নের মধ্যে লেখা ছিল 0.05 ml, দেখো 0.05 ml লেখা ছিল কিন্তু, কথা বুঝছো? ওয়াই পাত্রে 05 এত ml হিসাব করছি। তো দেখো এখন কথা হচ্ছে আমাদের আয়রনের পরিমাণ দেওয়া ছিল কতটুকু, দেখো তো পাত্রে দেওয়া ছিল কতটুকু, মানে আয়রনের যে যৌগটা কতটুকু, কত গ্রাম নিয়ে কাজ করতেছিলাম আমরা? স্যার 1.0 মানে 1 আর কি। হ্যাঁ তো প্রশ্ন মতে আমরা যতটুকু ml মানে যতটুকু xml পরিমাণ বের করব পটাশিয়াম ডাইক্রোমেট, সেটা হবে আয়রনের সেই পরিমাণ থেকে নেওয়া, মানে আয়রন যতটুকু নিয়ে কাজ করতেছি সেই পরিমাণ থেকে আমরা দেখব কত ml লাগবে, xml পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। আমি কথাটা আবার বলতেছি, আমাদের আয়রনের যৌগটা যতটুকু নিয়ে কাজ করতেছি সেইখান থেকে কতটুকু পরিমাণ পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে সেটা বের করতেছি। এই জন্য আমরা লিখলাম প্রশ্ন মতে যে রাশিটা পাইছি সে রাশিটা হচ্ছে 1 এর সমান, কারণ কি এই 1 ml থেকে মানে এই 1 গ্রাম থেকেই তো আমি আয়রনে হিসাব করতেছি, 1 গ্রাম আয়রন থেকে হিসাব করব কতটুকু পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে। এবার কথা বুঝছো? মানে যতটুকু আমি ব্যবহার করছি অতটুকু থেকে কতটুকু পরিমাণ আমি পটাশিয়াম ডাইক্রোমেট পাচ্ছি xml, তো অতটুকুর মধ্যে হিসাব করতেছি। তারপর এখান থেকে আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ করে x এর মানটা পাইছি 21.94, অর্থাৎ আমাদের 1 গ্রাম আয়রনের যৌগ থেকে 21.94 ml পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হবে জারিত করতে।